অন্যদিকে দুর্গাপুরের একটা ঘটনা, ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরণ। হ্যাঁ, দুর্গাপুর এনআইটির ল্যাবে বিস্ফোরণের ঘটনা। থার্মিট ওয়েল্ডিং নিয়ে কাজের সময় বিপত্তি ঘটে, বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক সহ পড়ুয়া। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, এখন তাদের অবস্থা কি, আরো বিস্তারিত জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকেই বাকিটা জানার চেষ্টা করবো যে কিভাবে এরকম পরিস্থিতি তৈরি হলো। অর্পণ, কি কারণে বিস্ফোরণ, কিভাবে ঘটলো, যারা আহত হয়েছেন তাদের অবস্থা কিরকম? দেখো, একেবারেই মেকানিক্যাল পড়ুয়াদের নিয়ে কিন্তু গবেষণার কাজ চলছিল এনআইটির ভেতর, এবং সেই ল্যাবের বাইরে কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে যখন গবেষণার কাজ চলছিল, সেই গবেষণার কাজ চলাকালীন থার্মিট ওয়েল্ডিং বিষয়ে তাদের গবেষণার কাজ চলছিল। সেই সময় কিন্তু একটি ব্লাস্টিং হয়, এবং এই ব্লাস্টিংয়ের কারণে যে ল্যাবের যে সমস্ত কেমিক্যাল, সেই কেমিক্যাল কিন্তু ছিটকে জখম হন একজন অধ্যাপক এবং একজন পড়ুয়া, এবং তড়িঘড়ি কিন্তু তাদেরকে কিন্তু নিয়ে আসা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। কারণ অনেকটাই তারা ঝলসে যায়, কারণ যেভাবে ব্লাস্টিং হয়েছে, যেভাবে কেমিক্যাল তাদের শরীরের মধ্যে লেগেছে, সেই কারণে কিন্তু তাদেরকে একেবারেই আশঙ্কাজনক অবস্থায় যিনি অধ্যাপক রয়েছেন এবং যিনি ছাত্র রয়েছেন, তাদেরকে কিন্তু গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তারা কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, যদিও এখনো পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বেশ বেশ। মিস্টার ইন্দ্রজিৎ বসাক, উনি 64 ইয়ার্স মেল পেশেন্ট। ওনার বানটাই অনেক বেশি হয়ে গেছে, প্রায় অ্যারাউন্ড 80 to 90% এরিয়া ওনার পড়ে গেছে। তার সাথে উনি ডায়াবেটিকও হচ্ছেন। ওনার পরিস্থিতি একটু ক্রিটিক্যাল হয়ে আছে, আমরা সঙ্গে সঙ্গে ভেন্টিলেট করেছি। এই মুহূর্তে ওনার কিন্তু হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। আরেকজন যিনি ভর্তি হয়েছেন মিস্টার আকাশ, অনেক কম বয়স, ওনার কিন্তু অনেকটা কম্পারেটিভলি কম বার্ন হয়েছে। ওনার কিন্তু আস্তে আস্তে इम्प्रूव करे जाए पार्ट टाइम। गलत नहीं, क्योंकि वो तो काफ़ी सीनियर प्रोफेसर हैं और वो पिछले 3 दशक से फॉर लास्ट 3 डिकेड्स नहीं, सेफ्टी मैनुअल होता है, मेजर्स वो पूरा मैनुअल है, सारी चीज़ें हर चीज़ फॉलो हो रही हैं और होती आई, क्योंकि वो तो खुद ही मतलब एक तरीके यहाँ पे डायरेक्टर थे हमारे, और उसके बाद अभी वो सीनियर प्रोफेसर की तरह काम कर रहे हैं। तो वो अब कहीं कुछ थोड़ा सा वो तो एक्सीडेंट हुआ है, लेकिन सेफ्टी मैनुअल्स तो पूरा फॉलो किया गया है और वो सारी चीज़ें अपने तरफ से एकदम सही हैं। নববর্ষে বর্গ ভীমা মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সেখানেই রাজ্য সরকারকে, তৃণমূলকে তোপ দাগলেন। তিনি বললেন, হাল খাতা নয়, হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। আর পাল্টা জয়প্রকাশ মজুমদার দাবি করলেন, বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। নিজেরা ষড়যন্ত্র করেছেন। মোতাবাড়ি থেকে চেষ্টা শুরু হয়েছিল, বাইরে থেকে লোক নিয়ে আসা, টাকা খরচ করা, অস্ত্র যোগান দেওয়া, ফেক নিউজ পরিবেশন করা, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে লুট করিয়ে আবার তাদের নিশ্চিন্ত মনে বাংলাদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা, সেফ করিডর, এবং তারপরে মুখ মুছে এসে বলছেন হাল ফেরানো। পশ্চিমবঙ্গ কখনো ধর্মভিত্তিক রাজনীতি করেনি, করবেও না কোনোদিন। আর নববর্ষের মিছিল করলেন দিলীপ ঘোষ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত। আর সেখান থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। আর পাল্টা তৃণমূল বলছে, বিজেপির চক্রান্তে ঘরছাড়া হয়েছে। বাংলাকে অশান্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি, তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলার আর কি হতে পারে? দিলীপ ঘোষ এমন ভাবে কথা বলছেন, তিনি কিছুই জানেন না। তারা জানেন না কিভাবে ষড়যন্ত্রপূর্ণ হয়েছে, কিভাবে তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, এই উস্কানি দিয়ে কিভাবে সেখানে
একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার, ধর্মনিরপেক্ষতার রাস্তা থেকে সরে গিয়ে ধর্ম নিয়ে সমাজকে বিভাজন করছে এই দিলীপ ঘোষরা। নববর্ষের দিন বলছে রবীন্দ্রসঙ্গীত কেন শুনতে পাচ্ছি না, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা রবীন্দ্রনাথের কবিতা। আর এরা বলছে সব ছাড়িয়ে দেব, মিলাবে না কেউ, শুধু আমরা বিচ্ছিন্ন করব। ওয়াকফ আইনের প্রতিবাদ আর তারই প্রতিবাদে রিট পিটিশন দাখিল সুপ্রিম কোর্টে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। কি বলছেন তিনি দেখুন। আমি গতকালকেই সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের পক্ষে জনস্বার্থ বিরোধী বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে যে লোভ লালসা কেন্দ্র সরকার রাখার চেষ্টা করছে সেটাকে রোখার জন্য সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের এই সম্পত্তি রক্ষার্থে আমি একটা রিভিউ পিটিশন দাখিল করেছি। ভাঙড় অশান্ত হয়েছিল গতকাল। সেই অশান্তিতে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে কিভাবে আগুন লাগানো হয়েছিল। সেই সিসি ক্যামেরা ফুটেজ উঠে আসছে, পুলিশের গাড়ি ভাঙচুর। দেখুন সেই ছবি, সিসি ক্যামেরার ছবি। ভাঙড় কালকে অশান্ত হয়েছিল, পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন, সেই এক্সক্লুসিভ সিসি ক্যামেরার ছবি। গতকাল ভাঙড়ের সোনপুরে এই ঘটনা ঘটানো হয়েছিল। পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর, ভাঙচুরের পরেও ক্ষান্ত হননি বিক্ষোভকারীরা। তারপরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর অশান্তির পর এখনো থমথমে ভাঙড়ের সোনপুর। হামলার অভিযোগে গ্রেফতার নয়। গতকাল ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা, হামলায় আহতও হন 12 জন পুলিশ কর্মী। দ্রুত কাজে মন্ত্রিত্ববাজি। আগামী দিনে মন্ত্রী থাকবেন কি থাকবেন না ঠিক নেই। উদয়ন গুহ একটি সুইমিং পুলের কাজে সূচনা করলেন। ঠিকাদার সংস্থাকে 6 মাসের ডেডলাইন দিলেন। 6 মাসের ডেডলাইন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর, কারণ উত্তরবঙ্গ উন্নয়ন দফতর 4 কোটি টাকা বরাদ্দ করেছে যাতে 6 মাসের মধ্যে সেই সুইমিং পুল তৈরি হয়। তার ডেডলাইন দিয়ে রাখলেন। যারা এজেন্সি আছে তাদের বলেছি যে 6 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে এর উদ্বোধনটা করে যেতে পারি। কারণ দিনাটার মানুষের উপর আমার ভরসা নেই। দিনাটার মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনাটার মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে 6 মাসের মধ্যে পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো। বাবা, ওটা রাখা যাবে না। পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে পুল উদ্বোধন করে দিয়ে চলে গেল। এটা একটু যন্ত্রণাদায়কই হবে।